এই দেখেছিস, আমাদের মধ্যে আজকে কে যেন একটা এসছে রে। এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে তো রে, অনেক দিন থেকেই আছে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে নাকি একটা আবার লোক এসে আছে। আরে তোর তোর সব মিথ্যে কথা। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আমরা তো দেখিনি। তবে এসো এসো, আমরা নাচ আরম্ভ করি। শুনছেন গল্পের আসর, যেখানে ভূতেরাও কিছু গল্প বলে যায়। আজকে আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে আমাদের বিশেষ নিবেদন অভিশপ্ত পোড়ো বাড়ি। আমাদের আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদান, প্রচ্ছদ এবং শব্দ সংযোজন করেছেন অনিমেষ ঘোষ। গল্প পাঠে আছেন শুভধর এবং গল্পের সূত্রধর আমি শুভদীপ। 2 বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্ধরানীর দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, কিন্তু আজ তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই যে অবিচারে চাকরিটা গেল। ঘিচুড়ি আমি করিনি, কে করেছে আমি তা জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজেরডাঙ্গা পার হতে বেলা দুপুর হয়ে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকান এই পর্যন্ত এসব অজপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা শ্যাওলা ছিল, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যিই ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড়টা রোদে দিলাম। শরীরও ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে চলছে। এই সময় কোনো বনের ফল নেই, যেদিকেই চাই চোখে তো পড়ে না। এমন সময় দেখা গেল একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে। আমাকে দেখে বলল, বাড়ি কোথায়? আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারেন? দাঁড়াও দাঁড়াও, একটু নিয়ে নি, তারপর সব ঠিক করে দিচ্ছি। কেমন? স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। বলল, আমার নাম হলো গিয়ে নিবারণ চক্রবর্তী। এই বাড়িটা দেখছো, এটা আমার, কিন্তু আমি এখানে থাকি না। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, এই বাড়িটা দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, 12 ভূতে খায়। তা তা তুমি এখানে থাকবে? হ্যাঁ, থাকতে পারি। বাচ্চা, কি কাজ করতে? আগে রাঁধুনির কাজ। বাহ, বেশ বেশ বেশ। তা যে কদিন এখানে আছি, সে কদিন এখানে রাঁধো, দুজনেই খাই। হ্যাঁ, আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাবার ব্যবস্থা তক্ষণই করে দিল। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল, এই না, এখানে একটু বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই
সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি চোখে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বলল, তুমি চা করতে জানো? হ্যাঁ, একটু চা করো তো। আর শোনো, একটু চিড়ে ভাজো। হ্যাঁ, এই তেল নুল মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। আজ্ঞে। সন্ধ্যার পর বলল, ভাতটা চড়িয়ে দাও, সরু আতপ আছে বুঝলে, গাওয়া ঘিও আছে, আলু ভাতে ভাত। ব্যাস। জি আজ্ঞে। আর শোনো, এক কাজ করো, তোমার জন্য বরং ঝিঙের একটা তরকারি করে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে। আলু হাতে নিয়ে তুলে নিয়ে এসো এই বেলা। আর একটা কথা আছে, রান্নাঘরে সবসময় আলুটা জেলে রাখবে। হ্যাঁ, তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ, ওই তাই বলছি আর কি। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধ হয় 14-15খানা ঘর, এছাড়া টানা বারান্দা। 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক। রোয়াকের ওমুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওই চূড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি। আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল এই রান্নাঘরের পিছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় সেটাই। অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কয়েকটা কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার চোখ পড়ল, একটা বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছনে ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আরও একবার চেয়ে দেখলাম। দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বলল, কে ঝিঙে ফেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে, আর কে একজন তুলছিল। হ্যাঁ, আর একজন কোথায়? ওই যে ওই রান্নাঘরের পেছনে, ওই বেশি জঙ্গলের দিকে। পুরুষ মানুষ? না, একটা বউ। নিবারণ চক্রবর্তীর মুখটা কেমন একটা হয়ে গেল। বলল, এই কোথায় বউ? চলো দেখি দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি, কই কিছুই তো নেই। কই বউ? ওই তো ওইখানেই ছিল, ওই ঝোপটার কাছে। হ্যাঁ, যত সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখলে অমনি। হ্যাঁ। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বৌঝি দুটো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্পা হওয়ার কি আছে তা ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন উনি কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে পাহারা দেবে? রাতে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুলল। এই আলু নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমার আমি আলু হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? তা যাওনি কেন? আমি বুঝলাম না তাতে দোষ কি হলো। বুড়োটা একটু খিটখিটে ধরনের। বিনা আলোতে যখন সব দেখতেই পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে গিয়ে কি দোষ করেছি? বুড়ো বলল, না না, ওই সন্ধ্যের পর সর্বদা আলু কাছে রাখবে। কেন? তাই বলছি বলে। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। বয়স এই 63। যা বলি কান পেতে শুনবে। আগে নিশ্চয়। রাতে শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন ঘটঘট শব্দ শুনে ঘুমটা আমার ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ। কে বা কারা যেন
বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে কলকাতায় চলে যাবে, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রে? বাবা, কি বাতিগ্রস্ত মানুষ রে। সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না ঠিক। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল, বলি কি, নিজের ঘরের মতো, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। হ্যাঁ, পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পতো আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। ভদ্রাসন হলো ওই 1.5 বিঘের ওপর। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো খাটো তরকারি উৎপন্ন করো আর খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে। কেমন? দেখাশোনা করো, হ্যাঁ, থাকো, ভাবনা নেই, একদম ভাবনা নেই। শোনো, একটা কথা বলি। কি? চক্রবর্তী বুড়ো অকারণে সার খাটো করে বলল, কত লোক এমন আছে যারা ভেঙচি দেবে, কত লোক কত কথা বলবে। কারোর কথায় কান দিও না। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে। হ্যাঁ, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফলারি তুমিই খাবে। হ্যাঁ, 2টো ঘর খোলা রইল তোমার জন্য। কেমন? এই গেলাম গো। হ্যাঁ, সাবধানে থেকো। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর আর রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো, তাই জলের কষ্টও নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্টও নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে পুরো। প্রায় 8 মণটাক সরু আতপ চালও আছে। গাছ ভরা আম কাঁঠাল। এ যেন ভগবানের দান, আকাশ থেকে হঠাৎই পড়ল। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল এই গাখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি, তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে 1/2 মাইল যাওয়ার পর একটা লোকের সঙ্গে আমার দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাঁড়। আমায় দেখে বলল, বাড়ি কোথায়? এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশোনা করি, কাল এসেছি। ও বাড়িতে? ও বাড়িতে থাকতে পারবে না। কেন? আরে, এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো আর গেল। আরে, ওরা নিজেরাই তো থাকতে পারে না, তার আবার অন্য লোক। ও বাড়ির ছেলে বউয়েরাও কোশমিন কালে ও বাড়িতে আসে না। কেন? তা আমি কি করে জানবো? ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, তাই খুব সাবধান কিন্তু। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যি, বাড়িখানার চেহারা কীরকম যেন। ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো ছোট্ট একটা মানুষকে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে। আচ্ছা, এরকম চেহারা কেন? কিছু না, আসলে ওই লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই, তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত উপকার করবার কি দরকার ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারোর কথায় কান দিও না। কিছু না, গাছপালার ফলফলারি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যেই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল,
অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, ব্যাস মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমিই মালিক, কারোর কিছু বলবার নেই আমাকে, যা খুশি তাই করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে জল পড়তে লাগলো, যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গিয়েছে, সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই। তাহলে এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘরাতে উপরের বারান্দাতে জল রেখে দিয়েছিল, সেই কলসি কোনোভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে। নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। এই যে আপনাকেই বলছি, তা কেমন লাগছে আমাদের গল্প? ভালো মন্দ যাই লাগুক না কেন জানান আমাদের। নিচের কমেন্ট বক্স তো আপনাদের জন্যই খোলা রয়েছে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। গল্পের আসর, যেখানে ভূতেরাও কিছু গল্প বলে যায়। রাত তখন কটা ঠিক জানি না, হঠাৎ একবার ঘুমটা আমার ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়, কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস কিন্তু ফুলের। কি ফুল? ঘুমের ঘরেই ভাবছি, এমন কোনো সুগন্ধিওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তরাক করে লাফিয়ে উঠলাম। ও কি, জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াকবে। হ্যাঁ, স্পষ্ট দেখেছি, ভুল হওয়ার নয়। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা, রোয়াকে যেন সেটা অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়। এ কিসের সুবাস কিছুতেই আমার মাথায় আসছে না। কেমন যেন লাগছে, একরকম নেশার মতো। আচ্ছা, আমি বাইরে কেন এসেছি? ও, কে একটা বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকে তো সে নেই, গেল কোথায়? সেই রাতে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সবই স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারির চাষ করব সেই ভাবতে লাগলাম নিজের মনেই। এখানে থাকার একটাই অসুবিধে, বড্ড একা একা থাকতে হয়। কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এতটা কষ্ট হতো না। কথা বলবার একটাও লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সেই হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সেই হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই না। নিচের জানলা যেমন বন্ধ, উপরের ঘরের সারবন্দি জানলা তেমনই বন্ধ। হাসির লহর তখন থেমে সমস্তটা নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে নাকি? ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনই তালা ঝুলছে। আমার ভয় হয়নি,
কেননা দিনের বেলা চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাতে শুনতাম তবে বোধহয় আমি ভয়ে অজ্ঞান হয়ে যেতাম, চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারিটা চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা বেশ কাল থেকে বুঝতেই পারছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিসই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে। ছুঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, এটা হয়তো তারই ফল। এরপর 9 দিন আর কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যেস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, আর পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছু না, কি শুনতে কি শুনেছি। বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, ভুল ভুল সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমোই, কাজকর্ম তো কিছু নেই। কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না। কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন যেন একরকমের অবসাদ এসে গিয়েছে, শুধুই আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি, ঝিঙের লতাগুলোকে অবশ্য বাঁচিয়ে। ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর ইটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব সব মজুদ আছে, ঘরের কোণে একটা হাত করাত পর্যন্ত। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব শুরু হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপর দিকে চেয়ে দেখলাম। সামনে ডোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটা তো খোলেনি দোতলার, যেমন ছিল ঠিক তেমনই আছে। ব্যাপার কি? বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হওয়ার কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে আমি এই চিৎকার শুনেছি, এইমাত্র শুনেছি। এখন আবার চারিদিক সব নিস্তব্ধ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পিছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাতে একটা ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য একটু ঘুমও এসেছে। এমন সময় কিসের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই যে সকলেরই মুখ দেখতে একেবারে একই রকম। একই লোক যেন 50টা হয়ে আছে। প্রথমটা এইরকমই মনে হয়। অনেকগুলো আয়নাতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল, এই দেখেছিস, আমাদের মধ্যে আজকে কে যেন একটা এসছে রে। এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে তো রে, অনেক দিন থেকেই আছে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে নাকি একটা আবার লোক এসে আছে। আরে তোর তোর সব মিথ্যে কথা। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আমরা তো দেখিনি, তবে এসো এসো
আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। এতদিন শুধু শুনে এসেছিলাম, এইবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হুল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শও করল না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরবা নৃত্যে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন শেষ রাতের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের মিষ্টি গন্ধ ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধো অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। ভালো ঘুম হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, সেই রকমই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয় তবে এই শেষ রাতে ঠান্ডা বাতাসে যে ফুলের গন্ধ পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুগন্ধ ছড়ায় বাতাসে। গন্ধটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুগন্ধ হয়তো, তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বলল, কি কিরকম আছো? বলে কিছু দেখেছ নাকি? কই না তো। কিছু শুনেছ? না। তুমি দেখছি বাবা সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর? তুমি তেল দাও, আমি চলে যাই। ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে কোনোদিন দেখনি ওখানে? বউ মতো কোনো গন্ধ টন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ পাওনি? না, ওসব কিছুই আমি পাইনি। খুব বাঁচা বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটা বউকে দেখতে পেত প্রায়। এমন হতো ও বাড়ি ছেড়ে কেউ নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এরকম হয়েছে পর্যন্ত। আসলে কি বলতো, বাড়িতে না ভূতেদের আড্ডা। ভূতের লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে ওই বাড়ি যে না খেয়ে না দে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্রতন্ত্র জানো। আমরা তো ও বাড়ি ত্রিসীমানাতেও যাইনি। মাথা খারাপ নাকি? সাধারণ মানুষকে পাগল করে দেয়। আরও দু একটা কথা বলে মুদি আমাকে তেল দিল। এরপর তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো, না, ভুল ভুল, সব ভুল। পরম সুখে আছি। এসব ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না। তাতে অবশ্য আমারও কিছু যায় আসে না। বাড়ি দেখাশুনো করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পাও চাইনি এই বাড়ি ছেড়ে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অভিশপ্ত পোড়ো বাড়ি। গল্প পাঠে ছিলেন শুভ থর। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুমন, বাল্মীকি, কৌশিক এবং নীল। আবহ নির্মাণ করেছেন স্নেহাত্রী। সোশ্যাল মিডিয়া প্রমোশনে ছিলেন নীল এবং খেয়া। শব্দগ্রহণ এবং সমগ্র পরিচালনায় ছিলেন অনিমেষ এবং নীল। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন
অভিশপ্ত পোড়োবাড়ি। খুব তাড়াতাড়ি আমরা আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিন শুনতে থাকুন গল্পের আসর, যেখানে ভূতেরাও কিছু গল্প বলে যায়।